টাঙ্গাইল জেলার এক নীরব জনপদের বুকে নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, পাকুটিয়া জমিদার বাড়ি। এক সময় এখান থেকেই পরিচালিত হতো বিশাল জমিদারি। আজ জমিদারি নেই, কিন্তু রয়ে গেছে দেওয়ালের পর দেওয়ালে লুকিয়ে থাকা ইতিহাস। আজকের এই প্রামাণ্য চিত্রে আমরা অনুসন্ধান করব পাকুটিয়া জমিদার বাড়ির অজানা ইতিহাস, এর নান্দনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্য, এবং একই সঙ্গে জানার চেষ্টা করব এই জমিদার বংশের বর্তমান বংশধরের আজকের জীবন, বাস্তবতা ও অবস্থান। যদি আমি বাংলাদেশে যাই, নিশ্চয়ই যাব। পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। প্রায় 15 একর জমির উপর পাকুটিয়া জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ সাহা মণ্ডল। 19বিংশ শতাব্দী। এখান থেকেই তিনি তার জমিদারি পরিচালনা করতেন। আমি এখন দাঁড়িয়ে আছি পাকুটিয়া জমিদার বাড়ির সামনে। বর্তমানে পাকুটিয়া জমিদার বাড়িটি পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। ইংরেজ আমলের শেষের দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল। ইতিহাস থেকে যতদূর জানা যায়, 19বিংশ শতাব্দীর শুরুতে ইংরেজদের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে রামকৃষ্ণ সাহা মণ্ডল পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। তাদের বংশক্রমে দেখা যায় এমন তার 2 ছেলে, বৃন্দাবনচন্দ্র ও রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ ছিলেন নিঃসন্তান এবং বৃন্দাবনচন্দ্রের ছিল 3 ছেলে। এরা হলেন ব্রজেন্দ্রমোহন, উপেন্দ্রমোহন ও যোগেন্দ্রমোহন। বৃন্দাবনের মেজ ছেলে উপেন্দ্রকে তার কাকা নিঃসন্তান রাধা গোবিন্দ দত্তক নেন। ফলে উপেন্দ্রমোহন দত্তক সন্তান হিসেবে কাকার জমিদারির পুরো সম্পদের অংশটুকুন লাভ করেন। এর ফলে সম্পত্তির 16 আনা অংশ ভাগ হয়েছিল যেভাবে: ব্রজেন্দ্র পান সম্পত্তির 4.5 আনা অংশ, উপেন্দ্র সম্পত্তির 7 আনা অংশ এবং যোগেন্দ্র সম্পত্তির 4.5 আনা অংশ, সর্বমোট 16 আনা অংশ। 1915 সালের 15ই এপ্রিল প্রায় 15 একর এলাকা জুড়ে 3 ভাইয়ের নামে তৈরি করা হয় একই নকশার উপর পরপর 3টি প্যালেস বা অট্টালিকা। পাকুটিয়া জমিদার বাড়িটি 3 মহলা বা 3 তরফ নামে পরিচিতি ছিল। এই জমিদার বাড়িটির আরেক নাম পাকুটিয়া 7 আনি জমিদার বাড়ি। এম.এল. সাহা নামের এক ইঞ্জিনিয়ার এই জমিদার বাড়িগুলোর ডিজাইন করেছিলেন। প্রকৌশলী মাখনলাল সাহার নিবাস ছিল বৃহত্তর পাবনা জেলায়। টাঙ্গাইল তথা বাংলাদেশের একসময়ের বিখ্যাত কুমুদিনী হাসপাতাল নির্মাণেও প্রকৌশলীর দায়িত্ব তিনি পালন করেছেন। ইতিহাসকে আরও কাছ থেকে জানার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন অধ্যাপক সমরেন্দু সাহা মহোদয়। তার সঙ্গে এক আন্তরিক আলাপচারিতার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব পাকুটিয়া জমিদার পরিবারের বর্তমান বংশধরদের কথা। ধন্যবাদ টিপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আমি তো কাকুটিয়া জমিদার বাড়িতে অবস্থিত যে বিসিআর যে ডিগ্রি কলেজ, সেই কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদেই আমার মনে স্বভাবতই প্রশ্ন জাগত, যাদের বাড়িতে এই কলেজ, যে জমিদারদের বাড়িতে এই কলেজ স্থাপিত হয়েছে, তাদের সম্পর্কে কিছু জানার কৌতূহল জাগলো আমার মনের মধ্যে। যাই হোক, যেহেতু ইচ্ছাটা জাগ্রত ছিল মনের মধ্যে, তাই আমি সূত্রটা পেয়েও গেলাম। কলকাতা গেলাম প্রথম আমি, এটা সোয়াবাজার এলাকায় রবীন্দ্র সরণি। তো রবীন্দ্র সরণিতে একটা বিজনেস সেন্টার, সেটা পাকুটিয়ার জমিদারদের দ্বারাই পরিচালিত। তো ওখানে গেলাম। ওখানে গিয়ে আমি অচিন রায় চৌধুরী ওনাকে পেলাম। অচিন বাবু, বাবার নাম সুধেন্দ্র মোহন রায় চৌধুরী। অচিন রায় চৌধুরী মানে ওনার নিকনেম ধেনুদা। ওনার কাছে গেলাম, ওনাকে বললাম যে আমি তো পাকুটিয়ার জমিদারদের তথ্য নেয়ার জন্য কলকাতায় এসেছি। 2017 সনের দিকে এটা হবে। তখন ওনাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জীবিত যিনি মিহির কুমার রায় চৌধুরী, ওনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন ওনার ভাতিজার মাধ্যমে, মানে ওনার বড় ভাইয়ের ছেলে। ওনার বড় ভাইয়ের নাম কানুদা। কানুদার ছেলে আমাকে মিহির রায় চৌধুরীর কাছে নিয়ে গেলেন। মিহির রায় চৌধুরী বসে বসে টিভি দেখছিলেন। তো ওনাকে নমস্কার জানিয়ে আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি পাকুটিয়া কলেজের একজন অধ্যাপক। উনি খুব গ্ল্যাডলি আমাকে রিসিভ করলেন, বসতে বললেন, বসুন। নিজে হাতে চা করে খাওয়ালেন, কারণ ততদিনে ওনার পত্নী বিয়ে হয়ে গেছেন। আমার ওনার সাক্ষাৎকারটা নিয়ে ওনার সাথে কথা বলে আমার নিজেরও খুব ভালো লেগেছে। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? মিহির কুমার রায় চৌধুরী। আচ্ছা, আপনার বাবার নাম কি? মনীন্দ্র কুমার রায় চৌধুরী। আপনার বর্তমানে বয়স কত? 86। 86। তো আমি তো এসেছি বাংলাদেশ থেকে, পাকুটিয়া বিসিআর জি ডিগ্রি কলেজের আমি বাংলা বিভাগের একজন অধ্যাপক। এসছি আপনাদের একটু খোঁজ খবর নিতে। এবং কলেজ তো আমরা ওখানে স্থাপিত হয়েছে 1967 সনে। তো কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে একটা গোল্ডেন জুবলি অনুষ্ঠান হচ্ছে। তো এই জন্যে আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসা। তা এই সংবাদটা আপনার কাছে কেমন লাগছে? সাংঘাতিক ভালো লাগতেছে, যে কল্পনাই করতে পারতেছি না। আমাদের পূর্বপুরুষের স্মৃতির যে এত বড় একটা জিনিস হচ্ছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার। এটা ওনাকে আমি বললাম যে আমাদের কলেজে তো সুবর্ণ জয়ন্তী হবে, তো আপনি যদি একটু আসতেন আমাদের ভালো লাগতো। আমরা মোটামুটি একটা ডেট করেছি জানুয়ারির 28 তারিখে। তো যাওয়া সম্ভব হবে কি ওখানে আমাদের অনুষ্ঠানে? এখন আমার শারীরিক অবস্থা খুব ভালো না, তো হুম। যদি সম্ভব হয় নিশ্চয়ই যাবো। আমার পাসপোর্টটা সব ছবি আছে, এখানে কোনো অসুবিধা নাই। পাকুটিয়ার কি শৈশবের কোনো স্মৃতি আছে আপনার? আমার শৈশবে মানে কি, আমার জন্ম কলকাতা, আচ্ছা। কিন্তু আমার 16-17 বছর বয়স পর্যন্ত আমার পাকুটিয়ে আমার কেটেছে। তারপর পাকুটিয়া হাই স্কুল কি কখনো পড়েছেন? 7 বন্ধানীপুর। ক্লাস 7। তখন হেডমাস্টারের নামটা কি মনে আছে আপনার? কি কে ছিলেন হেডমাস্টার? তখন হেডমাস্টার ছিলেন মহেন্দ্র সাহা। মহেন্দ্র কুমার সাহা। ওই আপনার এলাচিন বাড়ি ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আরেকজন মাস্টার ছিল, সে আমার বাবারে পড়ায়নি কিন্তু কাকাদেরও পড়াইছে। ওনার কাছে শুনেছি। ওনার নাম হচ্ছে বিধুভূষণ সাহা। ও আচ্ছা, বিধুভূষণ সাহেব। হ্যাঁ। ওনার কাছে শোনা যে আমার বাবা জ্যাঠা এরা ইয়েতে পড়তো, টাঙ্গাইল কি বলে সন্তোষের জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষের মহারানীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, পরবর্তীকালে আমার দাদু বাবা জীবিত, তারা বললো আমাকে পড়াবার ইয়ে বলবো পাকুটে স্কুল হবো। এই তখন পাকুটে স্কুল ছিল হাই স্কুল। তার পরবর্তীকালে ওনারা সব পাকুটে স্কুলে পড়তো। তারপর আমার এক কাকা ছোট্টরবের, কি নাম ওনার? সুধীন্দ্র রায়চৌধুরী, ওই যে ওর বাবা, ওর ঠাকুর দাদা যে নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বয়সে আপনি যতটুকু আমাকে সময় দিলেন, আপনি আরো দীর্ঘজীবী হন, আপনার স্মৃতি আরো অম্লান থাকুক এবং আপনি দীর্ঘায়ু হবেন, এবং আমাদের জন্য আপনার আশীর্বাদ আমরা চাইছি। আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে পারি, এবং আপনারা যদি আসেন, আমাদের এই নিমন্ত্রণ রক্ষা করেন, আমরা খুব খুশি হব। যদি আমি বাংলাদেশে যাই নিশ্চয়ই যাব, এবং আপনার ফোন করেই যাব। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আমাদের ডেটটা একটু পিছিয়ে গিয়েছিল, কিন্তু সেই পূর্বের কথা মতোই উনি ওনার বড় ছেলে মৃন্ময় রায়চৌধুরী, উনি পাকুটিয়া পাঠিয়ে দিয়েছিলেন। উনি এসছিলেন, এসে ওই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 5,000 টাকাও আমি আমাদের কলেজ তহবিলের প্রিন্সিপাল মহোদয়ের কাছে উনি দিয়েছিলেন, এবং একটা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটা ব্যানারও করে নিয়ে এসেছিলেন। প্রতিটি অট্টালিকার নিজস্ব সৌন্দর্য ও লতাপাতার কারুকাজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিটি জমিদার বাড়ির মাঝ বরাবর মুকুট হিসেবে লতা ফুলে অলঙ্কৃত পূর্ণাঙ্গ 2 সুন্দরী নারী মূর্তি ও একটি নীলময়ূর যেন অতিথিকে স্বাগত জানাচ্ছে। এছাড়া কোনো তরফের 2য় তলার কার্নিশে সারিবদ্ধ ছোট নারী মূর্তিগুলোর অনেকটাই কালের আঘাতে ক্ষতিগ্রস্ত। শোনা যায় এক সময় জমিদার বাড়ির সামনে প্রজাদের জুতা পরে বা ছাতা মাথায় চলাচল নিষিদ্ধ ছিল। 3টি অট্টালিকার সামনেই রয়েছে 3টি নাট মন্দির। বড় তরফের পূজা মণ্ডপের শৈল্পিক কারুকাজ 100 বছর পর এখনও পর্যটককে মুগ্ধ করে। জমিদার বাড়ির সম্মুখে এক বিশাল মাঠ, আর মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে টিনের তৈরি দ্বিতল নাচঘর বা নাট মন্দির। এক সময় পূজার দিনগুলোতে ও পূজার পরপরই এই নাট মন্দির নাচে গানে মুখর হয়ে উঠত। টিনের তৈরি চৌচালা এই ঘরটি আকারে যেমন বিশাল, তেমনি এর গঠনও অভিনব ও দৃষ্টিনন্দন। এক সময় পূজার আগমনী সুরের সঙ্গে কলকাতা থেকে আসা নামকরা কারিগরদের হাতে গড়ে উঠত দেবী দুর্গার মনোমুগ্ধকর মূর্তি। জমিদার বাড়ির পূর্ব প্রান্তে রয়েছে বিশাল একটি পুকুর, যা আজও সেই সময়ের ঐতিহ্য ও সৌন্দর্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির পশ্চাতে বিস্তৃত একটি দিঘি রয়েছে, আর তারই সন্নিকটে পাশাপাশি অবস্থিত 3টি টাট্টিখানা,
যা এক সময়ের ব্যবস্থাপনা ও জীবনের নীরব স্মারক হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িটিতে ছিল দুটি কূপ, দুটি আজ পরিত্যক্ত। এর মধ্যে একটি ছিল প্রাচীর ঘেরা। চলুন দেখে আসি প্রাচীর ঘেরা কূপটি কেমন ছিল। এই সেই প্রাচীর ঘেরা কূপ। খুব সম্ভবত জমিদারের গিন্নিরা এখানে স্নান করতেন। কালের বিবর্তনে আজ নষ্ট হয়ে গেছে কূপটি। নিজেদের প্যালেস নির্মাণের পর 1916 খ্রিস্টাব্দে তিন ভাই তাদের পিতা বৃন্দাবনচন্দ্র ও কাকা রাধা গোবিন্দ মণ্ডলের যৌথ নামে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়, যা আজও শিক্ষা ও আলোকিত চেতনার এক গুরুত্বপূর্ণ স্মারক। আমি এখন দাঁড়িয়ে আছি পাকুটিয়া বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে। এই ভবনটি বড় তরফের, অর্থাৎ ব্রজেন্দ্রমোহন রায় চৌধুরী। ভবনটিতে বর্তমানে কলেজের কিছু কর্মচারী তাদের পরিবার সহ বসবাস করছেন বলে জানা যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন বড় তরফের বর্তমান বংশধরদের নাম ও ছবি। এই ভবনটি মেজ তরফের, অর্থাৎ উপেন্দ্রমোহন রায় চৌধুরীর। ভবনটির একটি অংশ বর্তমানে গ্রামীণ ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেজ তরফের বর্তমান বংশধরদের নাম ও ছবি। এই ভবনটি ছোট তরফের, অর্থাৎ যোগেন্দ্রমোহন রায় চৌধুরীর। বর্তমানে ভবনটিকে গ্রামীণ কল্যাণকে ভাড়া দেওয়া হয়েছে বলে জানা যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোট তরফের বর্তমান বংশধরদের নাম ও ছবি। পাকুটিয়া জমিদার বাড়ি ঘুরতে এসে আমি পেয়ে গেলাম আমার ভার্সিটির কয়েকজন ছোট ভাইকে। চলুন তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আমি আলভি। আমি সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। তো এই যে জমিদার বাড়ি, আমরা টুকটাক গণমাধ্যম নিয়ে কাজ করি। তো গত জানুয়ারিতে আমরা নিজেরাও এটা নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম করেছিলাম। তো এই যে জমিদার বাড়িগুলো, যে তিনটা স্থাপনা, এগুলো আমাদের ঐতিহ্যের একটা অংশ। এবং আমরা আমাদের ডকুমেন্টারিতে যে বিষয়টা ফোকাস করেছি সেটি হচ্ছে এগুলো রাষ্ট্রীয় যে অবহেলার কারণে জিনিসগুলো আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। তো আমরা চাইবো সবাই যে এই যে স্থাপনাগুলো আমাদের যে ঐতিহ্যের অংশ, সেগুলো যেন রাষ্ট্রীয়ভাবে সংস্করণ করা হয় এবং এগুলো যেন আমাদের মাঝে থাকে সবসময়। জিনিসটা আমরা চেষ্টা করব। মূল্যবান মতামতের জন্য আলভিকে অসংখ্য ধন্যবাদ। 1947 সালে দেশ বিভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে তৎকালীন সরকার জমিদারদের সম্পূর্ণ সম্পদ অধিগ্রহণ করে। পরবর্তীতে 1967 সালে সেই ঐতিহাসিক পাকুটিয়া জমিদার বাড়িতেই প্রতিষ্ঠিত হয় বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ ডিগ্রি কলেজ, যা শিক্ষা ও
ইতিহাসের এক অনন্য ধারাবাহিকতা বহন করে চলছে। যদিও বর্তমানে এই কলেজের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং সকল ক্লাস কার্যক্রম এখন সেই নতুন বিল্ডিংয়েই অনুষ্ঠিত হয়। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িতে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের ভিড়, কিন্তু যথাযথ সংস্কার ও জমিদারদের ইতিহাস সংরক্ষণের অভাবে একদিকে যেমন বাড়িটির সৌন্দর্য দিন দিন ম্লান হয়ে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম এই গৌরবময় ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে অবহেলার মধ্যেই হয়তো একদিন স্মৃতির আড়ালে হারিয়ে যাবে পাকুটিয়া জমিদার বাড়ি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকারি উদ্যোগে যদি এ ধরনের ঐতিহাসিক পুরাতন স্থাপনাগুলো সংরক্ষণ ও সংস্কার করা হয়, তবে শুধু আমাদের ইতিহাসই রক্ষা পাবে না, বাংলাদেশের পর্যটন খাতও আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় হয়ে উঠবে। বাংলাদেশের হারিয়ে যেতে বসা ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন মানুষ চলে যায়, কিন্তু রেখে যায় তার কর্ম। এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।